নির্মল স্যার স্টাডি সেন্টার আমাদের যেটা ইউটিউব চ্যানেল, সেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপকামিং পরীক্ষা আছে, স্পেশালি যেমন ডাব্লিউবিপি আছে, কলকাতা পুলিশ আছে, লেডি কনস্টেবল আছে, গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো আছে, সব পরীক্ষার জন্যই নাম্বার সিস্টেম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা চেষ্টা করছি নাম্বার সিস্টেমটা থেকে এমন কিছু কোশ্চেন করানোর যাতে মোটামুটি তোমাদের খুব উপকারে লাগে। তো দেখা যাক, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে সেটা হলো এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদের দেখতে হবে যে কে বড়। 8/9, 6/11 এগুলো যারা আছে এদের মধ্যে কে বড়। তো এই বড়টা বার করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। যেমন এখানে যেখানে এখানে 8 আছে আর এখানে 11 আছে, 8 আর 11 গুণ করলে কত হবে, এর মাথায় লিখবো আমি কত, 88। তারপরে 9 আর 6 আমি কোনাকুনি গুণ করব, কত হবে, 6 নং 54। ঠিক। এবার আমি দেখতে পাচ্ছি 88 আর 54, এই দুজনের মধ্যে বড় কে, বড় 88। তার মানে যখন আমি 8/9 আর 6/11 মধ্যে যখন আমি তুলনা করলাম, তখন আমি দেখতে পাচ্ছি বড় কে হবে 8/9। তাহলে আমি এখানে সাইডে রাখলাম 8/9, এটা বড় এখনো পর্যন্ত। এখনো আমারও দুটো ভগ্নাংশ আরো চেক করা বাকি আছে। এর পরের ভগ্নাংশ কত আছে, আমরা দেখতে পাচ্ছি আছে 4/9। এবার আবার সেম প্রসেস, কোনাকুনি গুণ। তো কোনাকুনি গুণ করলে 8 নং 72 এর মাথায় লিখবো, আর 4 নং 36 এর মাথায় লিখবো। এবার দেখো কার মাথায় বড়, আবারও দেখতে পাচ্ছি আমি 72 বড়, সেটা কার মাথায় আছে, 8/9 এর মাথায়। তার মানে এই দুজনের মধ্যে তুলনাতেও দেখা যাচ্ছে যে 8/9 বড়, তার মানে 4/9টাও ছোট। এবার আবার 8/9 এর সঙ্গে আমরা আবার করব কাকে, আমরা করব যে ভগ্নাংশটা বেঁচে আছে সেটাকে, সেটা হচ্ছে 13/15। এটাই তো আছে। তাহলে 15 8 কত হয়, 15 8 হয় 120, এর মাথায় 120। আর 9 আর 13 কত হয়, 9 আর 13 90, আর 27 মানে 117। তাহলে 117 হলো। এবার আমি দেখতে পাচ্ছি 117 বড় নাকি 120 বড়, 120 বড়। তো 120 কার মাথায় আছে, 8/9 এর মাথায়। তার মানে আমি বুঝতে পারলাম সবগুলোর সঙ্গে তুলনা করে একমাত্র বড় কে 8/9। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে 8/9 হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। আশা করছি সবার ক্লিয়ার। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। এটাকে আমরা বাংলায় বলি সিঁড়ি ভাঙা অঙ্ক। তো এটা করার, এখানে যেমন আমাদের প্লাস 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 আছে, এখানে প্লাস মাইনাস সবই থাকতে পারে। সেম প্রসেস আমি বলে দিচ্ছি কিভাবে করবো। প্রথম কাজ, আমাদের যেতে হবে নিচ থেকে ওপরে, লাস্ট একদম নিচে চলে যাও। নিচে কে আছে, ভগ্নাংশটা 2/5 আছে। ঠিক। তাহলে আমি এখানে লিখবো আগে 2, তারপরে এখানে লিখবো আমি 5। ঠিক আছে। এবার আমি নিচ থেকে আমি সংখ্যাগুলোকে দেখতে থাকবো যে কে কে আছে। কে কে আছে, প্রথমে আছে 4, তাহলে আমি এখানে লিখবো 4। তারপরে কে আছে, তারপর আছে 3, আমি লিখবো এখানে 3। তারপরে কত আছে, 2, আমি লিখবো এখানে 2। তারপরে কত আছে, তারপরে আছে 1, আমি লিখবো এখানে 1। এবার করার নিয়ম দেখে নাও। করার নিয়ম, এই 5-এর সঙ্গে এই সংখ্যাটাকে করব গুণ, কত হবে, 4 5 20। 20-র সঙ্গে আমি আগের নাম্বার যেটা থাকবে তাকে করে দেবো প্লাস। তাহলে 20 আর 2 কত হবে, 22। তাহলে আমার এখানে হবে 22। তাহলে এখানে হবে আমার 22। বুঝা গেল। এবার 22 হলো। এবার কি করব, এই 22-এর সঙ্গে আমরা করব 3-এর গুণ, কত হবে, 22-এর সঙ্গে 3 গুণ করলে হবে 66। তারপরে আগে কে সংখ্যাটা আছে, 5, আমি যোগ করব 5কে। তাহলে আমাদের কত দাঁড়াবে, 71। তাহলে এই 3-এর নিচে আমরা লিখবো 71। ওকে। এবার 71 এর পরে আবার কে নাম্বারটা আছে উপরে, 2। তাহলে 71 এর সঙ্গে 2 এর গুণ কত হবে, গুণ করলে 2 আর 7 2 14 মানে 142। 142 হলো। এবার তার আগে কে ছিল, 71 এর আগে কে ছিল নাম্বারটা, 22। আমি করব 22 যোগ, তাহলে কত দাঁড়াবে, দাঁড়াবে 4 6 1 164। এবার 164 যে আমাদের এখানে বেরোলো, এবার কে আছে, 1। 164 এর সঙ্গে 1 যোগ, তাহলে কত, মানে 1 গুণ, তাহলে কত হবে, 164ই হবে। তার আগে নাম্বারটা কত ছিল, নাম্বার ছিল 71, 71 আবার প্লাস, তাহলে কত দাঁড়াবে, দাঁড়াবে 5 7 6 13, 3 হাতে থাকে 1 মানে 2, তার মানে 235 দাঁড়ালো এখানে। এবার আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে এই যে লাস্টের যে 235 আর তার আগের নাম্বারটা কত, 164। অ্যান্সার হবে 235
বাই 164। 235 বাই 164 কোথায় আছে আমাদের? বি নাম্বার অপশনটা। বুঝতে পারলা সবাই? চলো নেক্সট। এই অঙ্কটা খুব আসে, যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তোমরা দেখতে পারবে যে এই অঙ্কটা খুবই আসে। চলো দেখা যাক আমরা কিভাবে করবো। হ্যাঁ, তো এখানে আছে 99 পূর্ণ 1/5, 99 পূর্ণ 3/5, 99 পূর্ণ 4/5, এরকম করে আছে। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, একটা এক্সাম্পল দিই, যে 2 পূর্ণ 3/4 মানে কি? আমরা অনেকে জানি 2 পূর্ণ 3/4 মানে এই 4-এর সঙ্গে 2 এর হয় গুণ, মানে কত? 4 2 8। তারপরে মাথায় যেটা থাকবে সেটা হয় প্লাস, মানে 8 আর 3 11, আর নিচে যেটা আছে সেটা বসে যাবে, মানে 11/4। ঠিক? 2 পূর্ণ 3/4 কে যেমন আমরা 11/4 লিখতে পারি, সেরকম ভাবে আমরা একে আমরা লিখতে পারি আর একটা উপায়ে, সেটা কি? 2 প্লাস 3/4, এটাও লেখা যায়। ঠিক এই কনসেপ্টটাকেই আমি এখানে কাজে লাগাবো। এখানে কত আছে দেখো, 99 পূর্ণ 1/5, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি কিনা, যে 99 প্লাস 1/5, তারপরে প্লাস আছে, তারপরে কত আছে আবার আছে 99 পূর্ণ 3/5, তাহলে একে আমি কি লিখতে পারি? 99 প্লাস 3/5 লিখতে পারি। এরকম করে আমি প্রত্যেকটাকে লিখতে পারি কিনা? তো আমি আলাদা করে লিখছি না, কারণ 99 পূর্ণ 4/5 মানে 99 প্লাস 4/5, 99 পূর্ণ 2/5 মানে 99 প্লাস 2/5, তাহলে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 99 কটা, 1 2 3 4, তাহলে 4টে 99 আমাকে যোগ করতে হবে। 4টে 99 যোগ করা আর 99 এর সঙ্গে 4 গুণ করা সেম জিনিস। এখানে আমি একটা গুণের শর্টকাট বলে দিচ্ছি, যদি 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয়, একটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখো এখানে কটা 9 আছে? দুটো 9। দুটা 9 মানে যে সংখ্যাটাকে তুমি গুণ করবে, মানে 4কে, 4-এর পরে দুটা 9 যেহেতু আছে, দুটা 0 বসিয়ে দাও, বসিয়ে দিলে। আর যে সংখ্যাটাকে তুমি গুণ করছো মানে 4কে, 4 একবার এর থেকে মাইনাস করে দাও, তাহলে কত দাঁড়াবে? 396। 396 হলো। কটা 9-এর, কটা 99 এর যোগফল? 1 2 3 4টা। এবার আমাদের আরো কিছু রয়ে গেছে, কত? 396 তো আছেই, তার মানে 396 প্লাস কিছু একটা অ্যান্সার আমার হবে, কিন্তু কে কে? এবার দেখা যাক। তো তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো কিনা, আমি বলছি এটা আমি সলিউশন করে দেবো, কিন্তু তোমরা দেখো একটা জিনিস, আমরা তো জানি 396 আছে, 396 এর পরেও তো 1/5, 1/5 আছে, তারপরে 3/5 আছে, তারপরে 4/5 আছে, তারপরে 2/5 আছে, তার মানে আরো কিছুটা যোগ হবে তো, তাহলে 396 এর থেকে বেশি হবে অ্যান্সার আমার। কিন্তু আমি যদি একবার অপশনের দিকে তাকাই, 396 বি অপশন আছে, 396 থেকে বেশি হবে, তাহলে এটা তো অ্যান্সার হবে না। 394, 396 থেকে কম, তাহলে এটাও অ্যান্সার হবে না। এদিকে লাস্টে ডি অপশনটা দেখতে পাচ্ছি 101, এও হবে না। একমাত্র 396 থেকে বড় অপশন কার আছে? সি, 398, তাহলে এটা অ্যান্সার। কিন্তু আমি করে দেখাচ্ছি যে কিভাবে করবে। 396 তো হলো, এবার আমার বাকি কারা কারা ছিল সংখ্যা? বাকি আমার ছিল দেখো 1/5 ছিল, প্লাস 3/5 ছিল, প্লাস 4/5 ছিল, প্লাস 2/5 ছিল। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে আমি দেখতে পাচ্ছি একই সংখ্যা, কত? 5। তাহলে এদের লসাগু আরামসে 5 হবে, আর বাকিগুলো উপরে যোগ করে দাও। 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 2, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 4 8 আর 2 10, তো 10/5 মানে কি? কাটাকাটি করলে 2, তাহলে আমার 2 বেরোলো এদের যোগফল, আর আমার আগেকার যোগফল কত ছিল? 396। তাহলে 396 প্লাস 2 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার কত? 398। ঠিক আছে, তো চলো নেক্সট। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? এই কোশ্চেনটার না একটু একটু প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি এখানে। এটা না 3টা এই জায়গাটায় নয়, এই 3টা অ্যাকচুয়ালি এখানে হবে। ঠিক আছে, ওটা একটু মিস্টেক আছে, এই 3টা এখানে নয়, 3টা এখানে হবে। ওকে, এই অঙ্কটা করানোর আগে না আমি তোমাদের আগে একটা এক্সাম্পল দিই, যে অঙ্কটা তোমরা দেখেছো, হয়তো এই অঙ্কটা দেখোনি, কিন্তু আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এই অঙ্কটা 100% দেখেছো। কেমন দেখো, আমি একটা অঙ্কের কথা বলছি, এই যে ধরো 30 প্লাস আবার √30, আবার প্লাস √, আবার 30, এরকম করে এই √, গুলো কন্টিনিউ চলবে কতদূর? ইনফিনিটি অবধি, অসীম, শেষ হবে না। এই ধরনের অঙ্কের সলিউশন কি? আমরা জানি এই ধরনের অঙ্কের সলিউশন হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমাকে দুটো এমন সংখ্যায় ভাঙতে হবে, দুটো এমন সংখ্যায় ভাঙতে হবে যাদের গ্যাপিং 1, যাদের গ্যাপিং 1 মানে পরপর সংখ্যা। তাহলে 30কে তো আমি 2 আর 15 ভাঙতে পারি,
3 আর 10ও ভাঙতে পারি, আবার আমি 5 আর 6ও ভাঙতে পারি। কিন্তু আমি কি বলছি, কন্ডিশন কি, কন্ডিশন এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাদের গ্যাপিং 1 হয়। এদের গ্যাপিং 1 না, এদের গ্যাপিং 1 না, হ্যাঁ এদের গ্যাপিং 1। তাহলে আমি 30 কে কি দুটো সংখ্যায় ভাঙবো, 1 5 আর 1 6। এবার যেহেতু এখানে অঙ্কটাতে কি আছে, কি সাইন আছে, প্লাস, যেহেতু প্লাস, তাহলে যেটা বড় 5 আর 6 এর মধ্যে সেটা আমাদের অ্যান্সার, মানে 6 বড়। যদি অঙ্কটা আবার এরকমও হয় এই প্লাসের জায়গায় মাইনাস দেওয়া থাকে, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ছোটটাকে আমরা তখন অ্যান্সার করব, ঠিক। এবার এই কনসেপ্টটাই এই অঙ্কে লাগবে। কেমন লাগবে দেখো ভালো করে, অঙ্কটা কেমন আছে, এরকম দিয়ে 180 প্লাস 3, তারপরে রুট ওভার আবার 180 প্লাস 3, আবার রুট ওভার 180, এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে, ঠিক। এর আগের কোশ্চেনটাতে কি ছিল দেখো, রুট ওভারের আগে কিছু ছিল কি, রুট ওভারের আগে কিছু ছিল কি, ছিল না। রুট ওভারের আগে কিন্তু কিছু ছিল না, রুট ওভারের আগে কিছু ছিল না মানে কি, 1 ছিল। যেহেতু 1 ছিল, রুট ওভারের আগে কিছু ছিল না জন্য 1 ছিল, তার জন্যই আমরা দেখছিলাম এমন দুটো সংখ্যায় ভাঙতে যাদের গ্যাপিং 1 হয়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তুমি দেখো রুট ওভারের আগে সংখ্যাটা কত আছে, 3। তাহলে আমাদের টার্গেট 180 কে এমন দুটো সংখ্যায় ভাঙা যাদের গ্যাপিং 3 হবে, যাদের গ্যাপিং হবে 3, 3 হবে গ্যাপ। বুঝাতে পারলাম? তাহলে 180 কে যদি তুমি এরকম দুটো সংখ্যা খুঁজতে চাও যাদের গ্যাপিং 3, সেটা কত কত হবে, এক হবে 12 আর এক হবে 15, 15 12 তে 180। দেখো এদের গ্যাপিং কত ভাই, 3। এবার 12 আর 15-র মধ্যে বড় কে, 15। যেহেতু এখানে প্লাস আছে কিনা, তার জন্য আমরা বড়টা ক্যান্সেল করব। তাহলে কত অ্যান্সার হবে আমাদের, 15। অ্যান্সার আমাদের কিন্তু 15 হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এই দেখো এই অঙ্কটা চলে এসছে আবার, এখানে আমি দিয়েছি যে এই যে 3টা, আমি তোমাদের কি বললাম, 3টা শুধু এখানে হবে না, 3টা এখানে হবে, ঠিক আছে। এটা একটু মিস্টেক আছে, কোনো অসুবিধা নেই, এই 3টা এখানে হবে, ঠিক। এবার দেখো সেম 180 কে আমি কততে ভাঙবো, 12 আর 15তে, আমি বারবার বলছি না, কিন্তু এখানে সাইনটা কি আছে ভাই, মাইনাস। যেহেতু মাইনাস আছে তার মানে এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট, ছোট 12, তার জন্য আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 12। ক্লিয়ার? চলো নেক্সট। হ্যাঁ এবার কি বলেছে, ক্ষুদ্রতম কত বিয়োগ করলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত বিয়োগ করবো যাতে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক। তো দেখো এটার একটা ট্র্যাডিশনাল প্রসেস আছে আর একটা শর্টকাট প্রসেস আছে। তো আমি দুটো প্রসেসই আমি বলছি যাতে তোমাদের সুবিধা হয়। তো ছোটবেলায় আমরা বর্গমূল করতাম কেমন করে, সেটাই আমাদের ট্র্যাডিশনাল প্রসেস। সংখ্যাটা কত আছে, 6 3 5 আবার 3 5। ছোটবেলায় বর্গমূল কেমন করে করতাম, করতাম ডান দিক থেকে দু ঘর দু ঘর করে দাগ, আর আমাদের চলতো বর্গের নামতা। বর্গের নামতা বলতে, বর্গের নামতা মানে 1 একে 1, 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9, এটা হচ্ছে বর্গের নামতা, ঠিক। এভাবে আমাকে বর্গের নামতা করে এখানে কত আছে 6, এই 6 এর কাছাকাছি যেতে হবে। তাহলে 2 দুগুণ 4, 3 তিরিক্ষে 9 তো বড় হয়ে যাচ্ছে, হবে না, তাহলে এখানে 2 লিখবো আর এই 6 এর নিচে আমি লিখবো 4, হলো। বিয়োগ করলে এটা। এবার যখন আমি বর্গমূল বার করব তখন কিন্তু ভাগের মতন একটা করে নামবে না, জোড়া জোড়া নামবে, মানে টোটালটা নামবে, কত নামবে, 3 5, 3 5 নামলো। তো বর্গের নামতে আমি যেটা বলছিলাম, তাহলে 2 দুগুণ 4 হলো, 2 নামলো। এবার 35, 35 এর 35ই নামবে, মানে কত, 3 5, ঠিক আছে। তো 3 5 নামবে। এবার আমাদের কি করবো, এই 235 কে আমরা দেখবো বর্গের নামতা করে যে এর কাছাকাছি যাওয়া যাবে। তো এখানে আমাদের 2 আছেই, আমি এখানে যতবার দেব আমাকে এখানেও ততবার দিতে হবে। মানে কি বলতে চাচ্ছি, এখানে যেহেতু 2 আছে, তুমি মনে রাখবা এখানে যা হবে তার ডবল এখানে বসবে, মানে 2 এর ডবল কত, 4, হলো। এবার আমি এখানে যে সংখ্যাটা বসাবো, এই 2 এর পরেও আমি সেম সংখ্যাটা বসাবো, সেম সংখ্যা, আর সেই সেম সংখ্যাটা দিয়ে আমি গুণ করে এর কাছাকাছি যাব। মানে ধরে নাও আমি যদি 4 এর পরে আমি সাপোজ 3 বসালাম, তাহলে আমাকে এই 2 এর পরেও আমাকে 3 বসাতে হবে আর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 9, আর 3 4 12, 129। ছোট হচ্ছে, তাহলে আমি 4 এর পরে 4 বসে আবার 4 দিয়ে গুণ করি, 4 4 16, 6 হাতে গেছে, 4 4 16 আর 1 17, তাও দেখা যাচ্ছে কম হচ্ছে। যদি আমি 5 বসাই 4 এর পরে, তাহলে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25 এর 5 হয় থেকে 2, 20 আর 2 এ 22, 20 আর 2 এ 22।
20 আর 2 হচ্ছে 22 হলো। তাহলে কত দাঁড়াচ্ছে 225। তো 225 এর কাছাকাছি, তার জন্য আমি কি বলতে যাচ্ছি যে আমি এখানে বসাবো 5 আর আমাকে এখানেও 5 বসাতে হবে। হলো। তাহলে কত দাঁড়াচ্ছে 225। এবার এটাকে যদি আমি মাইনাস করি কত দাঁড়াবে 10। আবার জোড়া সংখ্যা নামবে, মানে কত আছে 35, তাহলে 35 এর 35 নেমে যাবে। এবার আবার আমাকে এখানে কি করতে হবে, এখানে কত আছে, এখানে টোটাল আছে 25, তাহলে 25 এর আবার ডবল এখানে আমাকে বসাতে হবে, মানে কত বসাতে হবে 50। এবার এখানে আবার আমি এমন সংখ্যা দেবো, আবার ওটা দিয়ে যাতে গুণ করবো যাতে এর কাছাকাছি যেতে পারি, সেম প্রসেস। কিন্তু আমাদের কি বলেছে যে ক্ষুদ্রতম কত বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এর থেকে বিয়োগ করতে হবে, তার মানে সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে ছোট হবে। তাহলে আমাকে টার্গেট করতে হবে এটাই, যাতে এমন সংখ্যায় বসাবো গুণ করে যাতে এই 1035 থেকে যাতে ছোট হয়, বড় যাতে না হয়। তাহলে আমি যদি 50 তো আছে, আমি যদি এখানে 2 দিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। 2 দিয়ে গুণ করলে কত হবে 1004 হবে, তাহলে এর কাছাকাছি চলে যাবে। তাহলে আমি এখানে দেব 2 আর এই যে এখানেও আমি দেব 2। এবার 2 দিয়ে যদি 502 কে আমি গুণ করি তাহলে কত দাঁড়াবে, দাঁড়াবে 1004। তাহলে 1004, তার মানে 1004 হলে মিলে যেত, যদি মিলে যেত তবে পূর্ণবর্গ হতো, কিন্তু মিলছে না কেন, কারণ এখানে 1035 ছিল। তাহলে 1035 থেকে যদি 1004 চলে যায় থাকবে কত, থাকবে 31। তাহলে আমাকে অ্যান্সার হচ্ছে কি যে এই 31টা বেশি আসছে জন্যই এটা অবশিষ্ট আছে, আর এই 31টা অবশিষ্ট আছে জন্যই এটা পূর্ণবর্গ হচ্ছে না। তার মানে আমাকে এই সংখ্যাটা থেকে অবশ্যই 31 মাইনাস করতে হবে। এটা গেল একটা প্রসেস। এবার এটাকে আমি মুছে দিচ্ছি, আমি এটাকে মুছে দিয়ে আমি একটা নতুন প্রসেস তোমাদেরকে করছি, ঠিক আছে, দেখো ভালো করে। চলো দেখা যাক। পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয় তুমি সবসময় মনে রাখবা যে কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের ডিজিট কখনো 1, 3, 7 আর 8 হতে পারে না, হবে না। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট বা এককের অঙ্ক কখনোই 1, 3, 7, 8 হতে পারে না, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটা কত আছে 35, লাস্ট ডিজিট, লাস্ট 2 ডিজিট 35 আছে, বা লাস্ট ডিজিট 5 আছে। আর আমাকে অপশন থেকে কি বাদ দিতে বলেছে 25, নয়তো 31, নয়তো 30, নয়তো 17। তো আমি যদি 25 বাদ দিই তাহলে কত লাস্টে আসবে 0, তাহলে হতে পারে। যদি আমি 35 থেকে 31 বাদ দিই কত হচ্ছে 4, কারণ আমি বলেছি 1, 3, 7, 8 হবে না লাস্টে, বাকিগুলো হবে, তাহলে 4 আসছে, এটাও হতে পারে। এবার আমি যদি 35 থেকে যদি আমি 30 বাদ দিই 5, এটাও হতে পারে। আমি যদি 35 থেকে যদি 17 বাদ দিই আসছে কত 8, তার মানে 8 হতে পারে না, তার মানে 17 কখনোই আমাদের অ্যান্সার হতে পারে না, এটা ক্লিয়ার। এবার অ্যান্সার তো আমাদের আরো তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে না, তাহলে এটাকে আইডেন্টিফাই করবো কেমন করে যে এই তিনটার মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে। এবার আমি একটা কথা বলে দিচ্ছি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট তো আমি বললাম, এবার লাস্ট 2 ডিজিটের কথা বলছি। লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট দুটো অঙ্ক বা শেষের দুটো অঙ্ক বা লাস্ট 2 ডিজিট কখনো কখনো না, লাস্ট 2 ডিজিট সবসময় 1 থেকে 24-এর যদি আমরা স্কোয়ার করি, 1-এর স্কোয়ার থেকে 24-এর যদি আমরা স্কোয়ার করি, তাদের যা লাস্টের ডিজিট আসবে, লাস্টের দুটো ডিজিট, সেটা যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট হবে সব সময়। তার মানে আমি এটা বলতে চাচ্ছি, ধরো তুমি 1-এর স্কোয়ার করলে তাহলে লাস্টের ডিজিট কত 1, তুমি এটাকে 0, 1 ভাবতে পারো লাস্ট 2 ডিজিট হিসাবে। তুমি 2-এর স্কোয়ার করলে 0, 4, 3-এর করলে 0, 9, 4-এর করলে কত 16 লাস্ট ডিজিট হতে পারে। তুমি ধরো 12-র করলে, 12-র কত 144, তাহলে লাস্ট 2 ডিজিট কত হতে পারে 44। এরকম করে যদি আমি 1 থেকে 24-এর স্কোয়ার করি, যতগুলো লাস্ট 2 ডিজিট পাবো যে যে সংখ্যা, সেই লাস্ট 2 ডিজিটটাই যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট হবে, ঠিক আছে। এবার আমরা যদি লাস্ট 2 ডিজিটের হিসাবটা করি, চলো এবার দেখা যাক যে লাস্ট 2 ডিজিটের হিসাবটা। তো আমার 35 ছিল,
বা ওর সঙ্গে যদি আমি 25 বিয়োগ যদি করি তাহলে দাঁড়াবে কত? 35 থেকে 25 বাদ দিলে কত দাঁড়াবে? 10, 10। 1 থেকে 24-এর স্কোয়ার তোমাদের মনে রাখতে হবে এটা করতে গেলে, যদি তোমার টাইম বাঁচাতে হয়। তো 1 থেকে 24-এর স্কোয়ার করলে কখনোই কোনো সংখ্যার স্কোয়ার করলে লাস্টের দুটো ডিজিট 10 আসবে না, কখনোই 10 আসবে না। তাহলে 25 আমার কখনোই অ্যান্সার হতে পারে না। ঠিক। এবার আমি বলতে যাচ্ছি 17। 17 যদি হবে কি হবে না আমি দেখে নিচ্ছি। 35 থেকে যদি আমি 17 বাদ দিই থাকবে কত? 8 হাতে থাকে 1 মানে 2। আর 17 তো আমার হবেই না, আমি কেন বললাম? কারণ লাস্ট ডিজিট তো 8 হবেই না, তাহলে আমার দেখারই দরকার নেই, ছেড়ে দাও। এবার আমার দুটো অপশন বি আর সি। তাহলে আমি যদি 35 থেকে আমি যদি 31 মাইনাস করি তো দাঁড়াবে কত? 0, 4। 0, 4 লাস্ট টু ডিজিট তো হয়, কারণ 2 এর স্কোয়ারই 0, 4 হয়। কিন্তু আমি দেখে নিই আরেকটা অপশন আমার কাছে আছে। এবার 35 থেকে আমি যদি 30 বাদ দিই আমাদের হবে কত? 0, 5। 0, 5 কখনোই কারোরই লাস্ট টু ডিজিট হয় না কোনো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 30 আমাদের অ্যান্সার না, তাহলে আমাদের অ্যান্সার কত? 31। তো যদি তোমাদের এই পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলো যদি খুব তাড়াতাড়ি করতে হয়, সব থেকে ভালো উপায় হচ্ছে 1 থেকে 24-এর স্কোয়ার মনে রাখা, আর না হলে ট্র্যাডিশনাল প্রসেসে করতে হবে। ঠিক আছে? এবার এটাকে আমরা কি বলি? এই অঙ্কটাকে আমরা এটাকে বলি রেকারিং নাম্বার বা আবৃত দশমিক সংখ্যা। রেকারিং নাম্বার বা আবৃত দশমিক সংখ্যার মানে কি আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে 0.57 বার, বার বলে, এটা মানে কি? বা এটাকে এইভাবেও লেখা হয় 0.57, 57 এর মাথায় দুটো করে ফোঁটা। এটাকে বাংলায় বলা হয় পৌনঃপৌনিক। এটার মানে এটাই বোঝায় যে 0.57, 57, 57 মানে এরা বারবার রিপিট হবে, চলতেই থাকবে, ও থামবে না। যেমন একটা শর্টকাট যদি আমি বলি যে 1/3, একে যদি তুমি ভাগ করো তো 0 কত আসবে? 3, 3, 3, 3, তুমি মেলাতেই পারবে না। তো এটাকেই আমরা কি করি? 0.3 মাথায় পৌনঃপুনিক বা 0.3 মাথায় বার। বোঝা গেল? তো এবারে এটা আমাদের কি বলেছে? একটা সরল বলেছে। তো সরল আমরা করি দেখি। 0.57 আছে, তো 57 থাকা মানে কি? আমি কি বললাম একটু আগে যে 57, 57, 57 বারবার হবে। তুমি কতবার নেবে? তুমি 4 বার 6 বার নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কে রিপিট হচ্ছে। আর বেশিবার নেওয়ার দরকার নেই। এবার তারপরে কে আছে? 0.432, 4 এর মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই, তার মানে 4 কিন্তু ফিক্সড। কিন্তু 32টা কিন্তু তোমার বারবার রিপিট হবে। 32, 32, আরেকটা 32 বা 2 দিলাম না, আমি এরকম ভাবে চলবে। তারপরে কি আছে? তারপরে 0.35, 5 এর মাথায় আছে, তাহলে 3টা কিন্তু রিপিট নয়, 5 রিপিটেড বারবার। 5, 5, 5 হলো। এবার এটাকে যখন আমি করব, এটাতে তো যোগ বলেনি, কারণ তুমি ভালো করে দেখো এটা কি মাইনাস চিহ্ন আছে কিনা। তাহলে আমরা জানি যে এই সেকেন্ডের পাশে আমি একটু মাইনাস লিখে রাখছি যাতে আমি একবারে করতে পারি। তাহলে আমি এটা বুঝলাম প্রথমেরটা আর শেষেরটা আমাদের কি করতে হবে ভাই? প্লাস। আর মাঝখানেরটা করতে হবে মাইনাস। তাহলে এই যে 7 আর 5 এদের যোগ করলে কত হয়? 12। 12 থেকে 3 চলে গেলে কত হয়? থাকবে 9। আর রিপিটেড এর চিহ্নটা থাকুক। এবার এখানে আছে কত? 5, এখানে কত আছে? 5, 5 5 কত? 10, 10 থেকে যদি 2 চলে যায় কত হবে? 8। 7 আর 5 12, 12 থেকে যদি 3 চলে যায় কত হবে? 9। 5 আর 5 10 থেকে 2 চলে গেলে কত হবে? 8। 12 থেকে 3 চলে গেলে 9। 8 থেকে, এবার 5 আর 3 কত? 8। 8 থেকে 4 চলে গেলে 4.0। এবার তুমি ভালো করে দেখো 4 কি রিপিট হচ্ছে? 4 তো রিপিট হচ্ছে না, আর তো নেই। কিন্তু এর পরের থেকে তুমি দেখো 9, 8, সরি, তুমি দেখো এই যে 9, 8, 9, 8 এরা রিপিট হচ্ছে কিনা। তুমি যদি আরো ডিজিট নিতে এরপরে 9, 8, 9, 8 এরকম করে আসতে থাকতো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে রিপিটটা কে হচ্ছে? 9, 8। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 0.4 তো রিপিট হচ্ছে না, 4 থাকবে। 9, 8টা রিপিট হচ্ছে, তার জন্য আমরা কি করবো? 9, 8, 9, 8 এর মাথায় দাগ। বা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে 0.4 আর 9, 8 এর মাথায় দুটো ফোঁটা মানে পৌনঃপুনিক। তো এটা কোথায় আছে? 0.498 এর মাথায় দাগ। এই যে সি নাম্বার অপশন। চলো নেক্সট। নেক্সট একটা বর্গমূল দিয়েছে। তো পয়েন্টের বর্গমূল করা খুবই ইজি জিনিস। কি আছে তুমি দেখে নাও। পয়েন্ট থাকুক আর এমনি সংখ্যা থাকুক, হ্যাঁ, তুমি প্রথম অবস্থায় কি করবে? পয়েন্টকে ভাববে না। তাহলে তুমি ভাবো এটা যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আছে আমাদের পয়েন্ট ছাড়া, মনে করো 10816, ওকে, মনে করো। এবার আমি তোমাকে একটা কথা বলছি, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে।
তুমি জানো যে 144-এর বর্গমূল জানো? জানো, তুমি জানো 12। বা তুমি ধরে নাও যে 225-এর বর্গমূল কত হয়? তুমি বলবে 15। তাই তো? তাহলে এবার আমি বলতে চাচ্ছি, যদি 144-এর জায়গায় পয়েন্ট যদি 1.44 থাকতো, পয়েন্টটা যদি 1.44 থাকতো, তাহলে অ্যান্সার কি হতো? 12 না? পয়েন্টের হিসাব করতে হবে। পয়েন্টের হিসাব বর্গমূলের ভেতরে কেমন করে হয়? বর্গমূলের ভেতরে হয়, তোমাকে দেখতে হবে ডান দিক থেকে কয় ঘর আগে পয়েন্ট আছে। তুমি দেখলে 2 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে অ্যান্সারে সবসময় 1 ঘর আগে পয়েন্ট হয়। এখানে দেখো ডান দিক থেকে ক ঘর আগে পয়েন্ট আছে, ধরো 2 পয়েন্ট আছে, 2.25, তাহলে 2 ঘর আগে আছে, তাহলে অ্যান্সারও 1 ঘর আগে হবে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি এটা বলি যে 0.0000004, আমি বললাম এর বর্গমূল বলো কত হবে। তো তুমি কোনো সংখ্যার আগে জিরোর তো কোনো দাম নেই, পয়েন্টকে আপাতত তুমি ভুলে যাও। তোমার সংখ্যাটা কত আছে? 4। তুমি 4-এর বর্গমূল কত জানো? 2। এবার তুমি পয়েন্টের হিসাব করো যে ক ঘর আগে আছে। 1, 2, 3, 4, 5, 6 ঘর। 6 ঘর যদি বর্গমূলের ভেতর থাকে, তাহলে অ্যান্সার আমাদের 3 ঘর হওয়া উচিত। কিন্তু এখানে আমাদের 2 1 ঘর, আমার লাগবে 3 ঘর, তাহলে আরো দুটো ঘর লাগবে। তো দুটো ঘরের জন্য আমরা কি করব? একটা জিরো একটা জিরো, হয়ে গেল 3 ঘর। এবার এখানে পয়েন্ট দিয়ে দাও। আর পয়েন্টের আগে তুমি জিরো দিতেও পারো, নাও দিতে পারো, কিছু যায় আসবে না। বোঝা গেল? এবার আমরা অ্যান্সারটাতে আসি। আমি অ্যান্সারে আসার আগে একটা কথা বলছি নর্মাল, যে এখানে পয়েন্ট কয় ঘর আগে আছে? 1, 2, 3, 4। 4 ঘর আগে যদি কোশ্চেনে যদি 4 ঘর আগে পয়েন্ট থাকে বর্গমূলের ভেতরে, তাহলে অ্যান্সারে কয় ঘর আগে হওয়া উচিত? তুমি বলবে 2 ঘর আগে। 4 ঘর থাকলে 2 ঘর আগে হয় কিনা? তো তুমি অপশনে দেখো, এখানে 3 ঘর আগে আছে, তাহলে এ তো জীবনেও অ্যান্সার হবে না। এখানেও 3 ঘর আগে আছে, তাহলে এও অ্যান্সার হবে না। এখানে 2 ঘর আগে আছে, হ্যাঁ অ্যান্সার হতে পারে। এখানেও 2 ঘর আছে, অ্যান্সার হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলতে যাচ্ছি, যেটা কোশ্চেন আমাদের আছে, সেটা লাস্টে কত আছে ভাই? লাস্টে আছে আমাদের 6। তো তুমি 6 যদি বর্গমূলের লাস্টে থাকে কোনো সংখ্যার, তাহলে তার অ্যান্সার কি হতে পারে? লাস্টের ডিজিট হয়তো 4 অথবা 6। যেমন আমি যদি বলি 49-এর বর্গমূল কত, তুমি বলবে যে 7। এবার আমি যদি বলি 169-এর বর্গমূল কত, তুমি বলবে 13। তাহলে আমি কি বুঝতে পারছি যে কোনো সংখ্যার, কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট যদি 9 হয়, তাহলে আমার অ্যান্সারের লাস্ট ডিজিট কত হতে পারে? হয়তো 7 অথবা 3। তাহলে আমার এখানে যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট ডিজিট 6 আছে, তাহলে আমার লাস্ট ডিজিট হয়তো 4 অথবা 6। তো আমি দেখতে পাচ্ছি এর লাস্ট ডিজিট কত আছে? 5, তাহলে এ তো হবে না। এর লাস্ট ডিজিট 4 আছে, ইয়েস, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। সংখ্যাটি 7 ইউ এবং 13 দ্বারা বিভাজ্য হলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা ইউ নয়, হ্যাঁ এখানে একটু গন্ডগোল আছে, এটা ইউ নয়, এটা হবে অ্যাকচুয়ালি 11। এবার আমি তোমাদের একটা কথা বলছি, 7, 11 আর 13 দিয়ে বিভাজ্য সংখ্যা কত জানো কি? কারণ 7, 11, 13 এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা। আমি যদি তোমাকে বলি যে 2 মৌলিক সংখ্যা তো, 3 মৌলিক সংখ্যা তো, 5 মৌলিক সংখ্যা তো, আমি যদি বলি কোন সংখ্যা 3 আর 5 দিয়ে ভাগ যাবে, তাহলে তুমি আমাকে বলতে পারবে যে ওই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত দ্বারা বিভাজ্য হবে, বা সংখ্যাটা কত হতে পারে? 3 আর 5 দিয়ে ভাগ যাবে এরকম সব থেকে ছোট সংখ্যা কত হতে পারে? 3 আর 5-এরই গুণ, মানে 15। তো যদি দুটো মৌলিক সংখ্যা হয় বা 3টে মৌলিক সংখ্যা হয়, তাদের দ্বারা যদি বিভাজ্য কিছু বলে, তাহলে আমরা কি জানি সেই সংখ্যাটা কত হওয়া উচিত? ন্যূনতম সংখ্যাটা বা ক্ষুদ্রতম সংখ্যাটা তাদেরই গুণফল। তাহলে 11, 7 আর 13 দিয়ে বিভাজ্য সংখ্যা হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13। জানো এদের গুণফল কত হয়? 7, 13 91, আর 11 গুণ করলে কি হয়? তার মানে দাঁড়াবে কত? না, এটা এরকম হবে 1001। 7, 11 আর 13 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হচ্ছে 1001। এবার আমি একটা কথা বলছি, 1001 দিয়ে
সরি 1001 এর সঙ্গে যদি তুমি কোনো তুমি 3 ডিজিট নাম্বার গুণ করো, 3 ডিজিট নাম্বার মানে কি বলতে যাচ্ছি, মানে ধরো যে কোনো 3 অঙ্কের সংখ্যা, ধরো আমি 235কে আমি গুণ করলাম, তাহলে কত হবে জানো কি? 235কে গুণ করলে 235-এর পরে 3টে জিরো হবে, কারণ আমি 1001কে আমি প্রথমে 1000 ভাবছি প্লাস 1 ভাবছি, এটা গুণের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। 1001কে আমি 1000 আর 1 ভাবছি, তাহলে 1000 দিয়ে গুণ করলে এরপরে 3টে জিরো বসবে, এরপরে 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে ওটা 235ই হবে। তাহলে যোগ করলে কত দাঁড়াবে? 5 3 2 5 3 2। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? দেখো ভালো করে তোমরা, 2 3 5 2 3 5, তার মানে 7 11 আর 13 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 1001। আর 1001 দিয়ে তুমি যে কোনো 3 ডিজিট নাম্বারকে তুমি গুণ করো, দেখবে ওরা রিপিট হবে। রিপিট হবে মানে 235কে গুণ করেছো তাহলে 235, তারপর আবার 235, মানে সেম ডিজিট রিপিট হচ্ছে। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। এবার আমি অঙ্কে চলে আসি। আমাকে বলেছে এই গোটা সংখ্যাটা 7 11 আর 13 দ্বারা বিভাজ্য, তার মানে আমরা কি জানি এই গোটা সংখ্যাটা নিশ্চয়ই 1001 দিয়েও বিভাজ্য হবে। আর 1001 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে প্রথম 3টে আর পরের 3টে সেম ডিজিট হওয়া উচিত। তাহলে এখানে 5 আছে, এটা 1 নাম্বার ডিজিট, এটা 2 নাম্বার ডিজিট, এটা 3 নাম্বার ডিজিট। তারপরের গ্যাপটাতে আবার কি হবে? এটা 1 নাম্বার ডিজিট, এটা 2 নাম্বার ডিজিট, এটা 3 নাম্বার ডিজিট। আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার ডিজিটের জেড, আর এখানে 2 নাম্বার ডিজিটের মান দেওয়া আছে কত? 4। তাহলে আমি জানি জেড এর মানটা কত হওয়া উচিত, তাহলে তাহলে জেড এর মান 4 হওয়া উচিত। এবার তুমি দেখো এক্স এর জায়গায় কত দেওয়া আছে? 5, কারণ প্রথম ডিজিটটা এখানে 5 আর এখানে প্রথম ডিজিট কত? এক্স, তাহলে এক্স এর মান হবে কত? 5। তারপর ওয়াই আছে লাস্টে, ওয়াই এর মান কত আছে? 3, তাহলে ওয়াই এর মান হবে 3। এবার এখানে আমাদের কি চাইছে? কার মান চাইছে? আমাদের চাইছে, ও আচ্ছা, আমাদের চাইছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো এক্স এর মান আমরা কত বের করলাম? 5। আর ওয়াই এর মান কত বের করলাম? ওয়াই এর মান আমরা বের করলাম 3, মানে প্লাস আছে। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 4। তাহলে 5 3 8 মাইনাস 4 মানে কত? 4 আমাদের আলটিমেট অ্যান্সার। কোথায়? 1 নম্বর অপশনটা বা এ নাম্বার অপশনটা। চলো নেক্সট। এবার এই অঙ্কটা দেখো, এটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতন যদি করতে যাও তোমাদের প্রচুর টাইম লাগবে। তো এটা আমি কেন দিয়েছি, আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে কিভাবে করবে। দেখো পরীক্ষায় কিন্তু সব সময় অঙ্ক এরকম দেয় না যে তুমি সবগুলোর সলিউশন করে অ্যান্সার বার করে তুমি করবে, তাহলে তুমি অতটা সময় পাবেই না। তাহলে তোমার টার্গেট কি হবে? দেখো 1 বাই কিছু একটা আছে, 1 বাই কত আছে? 2 প্লাস কিছু একটা, অনেকটা বড় সংখ্যা, সেটা কত? 3। আবার এখানে এত বড় একটা সংখ্যা, আমি ধরো মনে করে নিচ্ছি যে এটার মান মনে করো সাপোজ এক্স বা ওয়াই বা পি ধরে নাও, না যা ইচ্ছা, এক্স যেহেতু আছে পি ধরে নাও, চলো পি। আমি এই গোটাটার মান সমান সমান পি ধরছি, তাহলে আমি এখানে কি পেলাম? এক্স এর জায়গায় এক্স এর মান হচ্ছে 1/2 প্লাস পি। এবার আমার কাছে একটা কথা শোনো, 1/2 মানে কত? 1/2 মানে অ্যাকচুয়ালি 0.5, কিন্তু আমার এখানে আছে কি 1/2 প্লাস কিছু একটা। 2 প্লাস কিছু একটা যদি হয়, তো পি এর মান তো এখানে সবই পজিটিভ দেখা যাচ্ছে না, কোনো তো মাইনাস বালা কিছু নেই। তার মানে পি এর মান তো জিরো তো হবে না, কিছু একটু প্লাস হবে। আর যদি কিছু একটু প্লাস হয় তাহলে সেটা 2 এর থেকে একটু বেশি হবে। মানে আমি যদি বলি 1/2 এর মান 0.5, তাহলে 1/2 প্লাস 1 এর মান কত? আমি এটা জানি না কত হবে, কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে এটা 0.5 এর থেকে কম। আমি যদি বলি 1/2 প্লাস 2, আমি বলবো এর থেকেও এটা কম। নিচে যত বাড়তে থাকবে তত আমার ভ্যালুটার মান কমতে থাকবে কিনা? তাহলে আমি এটা বলতে চাচ্ছি যে 1/2 প্লাস পি আছে, 1/2 মানে হচ্ছে 0.5, আর 2 এর সঙ্গে কিছু থাকা মানে কি এক্স এর মানটা অবশ্যই 0.5 এর থেকে কম, 0.5 এর থেকে কম। আর এক্স এর মানটা কি জিরো হওয়া সম্ভব? এগুলো তো সবই তো টোটাল পজিটিভ ভ্যালু, তার মানে এক্স এর মান তো জিরোর থেকে অবশ্যই বড়ই হবে। তাহলে 1 নম্বর অপশনটা দেখো, জিরোর থেকে এক্স এর মানটা জিরোর থেকে বড়, 0.5 এর থেকে কি
ছোট মানে কম, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বাকি অপশনগুলো আমরা চেক করে দেখি। x সমান সমান 0.5, 0.5 তো কখনোই হবে না, কারণ 2 প্লাস কিছু একটা আছে। যদি শুধুমাত্র 1/2 হতো তাহলে 0.5 হতো, তাহলে এটা হবে না। এরপরটা দেখো 0.5 এর থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, না 1 অব্দি তো পৌঁছাবে না। x এর মানটা বলেছে 1 এর থেকে বড়, না কখনোই 1 এর থেকে বড় না, কারণ উপরে তো 1 আছে, 1 বাই কিছু মানে কখনোই ওটা 1 এর থেকে বড় হবে না, তাহলে ডি নাম্বারটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এ নাম্বার অপশন। এটা একটা সিম্পল গুণ দিয়েছে, এই গুণটা করার নিয়ম কি? গুণটা করার নিয়ম কিছুই না, তুমি আগে পয়েন্টের গল্প দেখো, যে পয়েন্ট কয় ঘর পরে বসবে, আমরা আগে এটা দেখবো, চেক করবো। এখানে পয়েন্ট কয় ঘর আছে? ডান দিক থেকে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, এখানে কয় ঘর? 3, 3 একে 4, 4 ঘর, এখানে 5, 6, 7, তাহলে টোটাল হলো 3 2 5, 2 7 ঘর। একবার অপশন চেক করে দেখো না, 7 ঘরের দশমিক কার আছে? এখানে কয় ঘর আছে? 3, 3 6। যদিও এখানে আবার 70 আছে, তাই না? না, তাহলে আমাকে গুণটা করে নেওয়াটাই বেস্ট হবে। এখানে কত আছে দেখো, এখানে আছে আমাদের, এখানে কিন্তু এটা কিন্তু কোশ্চেন নাম্বার, হ্যাঁ 11টা কিন্তু কোশ্চেন নাম্বার। 7, 7 ইন্টু 0.7 আছে তো 49। ওইদিকে কত আছে? আবার একটা 7 আছে, আবার একটা 7 আছে, আবার একটা 70 আছে। তো আচ্ছা আমি একটা কাজ করি না, এখানে যেহেতু 70 আছে না, তো আমি তো পয়েন্ট, তুমি দেখো আমি যদি বলি 1 ইন্টু 7 মানে কত হবে? 7। এবার আমি যদি বলি 0.1, 0.1 ইন্টু 7 কত হবে? 0.1 ইন্টু 7 কত হবে? তুমি বলবে 0.7। এবার আমি যদি বলি 70-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি কত হবে? 70। 70-এর সঙ্গে যদি আমি 0.1 গুণ করি তো তাহলে 7 হবে কিনা? তার মানে এক ঘর পয়েন্ট একটা জিরোর সঙ্গে আপোষে কাটাকাটি হয়ে যায়, মানে একটা জিরো মানে 10, আর যদি এক ঘর পয়েন্ট থাকে তাহলে এই পয়েন্ট আর এই জিরো আপোষে কাটাকাটি হয়ে যায়, আলটিমেটলি এটার গুণফল কত হয়ে যায়? 1। তাহলে আমি এটা বলতে চাচ্ছি আমাদের এখানে যে পয়েন্ট কয় ঘর হচ্ছিল, এখানে আমরা এইটাকে পয়েন্ট ধরেছিলাম, এটা পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছিল কত? এটা 1 ঘর, 2, 3 ঘর, 4, 5, 6 ঘর, কিন্তু একটা জিরো আছে, তার মানে 6 ঘর তো হবে না, হবে কত? 5 ঘর। তাহলে 5 ঘরের কার পয়েন্ট আছে? এখানে দেখো 3 3 6 ঘর, হবে না। এখানে কত আছে? এটা 6 এর থেকেও বেশি, হবে না। এখানে কোনো পয়েন্টই নেই, হবে না। এখানে দেখো 5 ঘর আছে, আছে। তাহলে আমরা অ্যান্সার কত করবো? ডি। তো কিছু কিছু অঙ্ক আমাদের এক্সামে এরকম দেয় কি না, যেগুলো আমাদের করার দরকার নেই, জাস্ট একটু কমন সেন্স লাগালে কিন্তু হয়ে যাবে। তারপরে একটা সরল দিয়েছে, সরল অঙ্ক আমরা কিভাবে করবো দেখো। আগে বলে দিই সরল করার নিয়ম কি। সরল করার নিয়ম অ্যাকচুয়ালি আমরা জানো, ছোটবেলা থেকেই জেনে এসেছি সবাই, যে বদমাস, BODMAS, এটা আমাকে মাথায় রাখতে হবে। যার মানে কি? বি মানে ব্র্যাকেট, আর ব্র্যাকেট বলতে কে কে? ব্র্যাকেটের মধ্যেও আবার ভাগ আছে। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয়। এবার ও মানে কি? ও মানে হচ্ছে অফ। অফ একে আবার বাংলায় কি বলে? এর। ঠিক আছে? এর মানে কিন্তু গুণ, কিন্তু নর্মাল গুণ আর এর, এই দুজনের মধ্যে এর এর কাজ আগে হয়। তারপরেটা কে আছে? ভাগ। তারপরে কে আছে? এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে প্লাস, এস মানে সাবট্রাকশন মানে মাইনাস। ঠিক? কিন্তু এটা তো আমরা জেনে এসেছি, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে শুধু বদমাস নয়, বদমাসের আগে একটা আছে ভি। ভি বদমাস, ভার্নিকুলাম, ভি। এই ভি ফর মানে হচ্ছে রেখা বন্ধনী, যেটা আমরা বাংলায় বলি রেখা বন্ধনী, যেটা এইখানে আছে। এই দেখো 8 আর 7-এর মাথায় একটা দাগ আছে কিনা, এটাকে আমরা বলি রেখা বন্ধনী। তো সব সময় সরলের অঙ্কে কি হয়? রেখা বন্ধনীর কাজ হচ্ছে সবার আগে। তাহলে আমরা এখান থেকে যদি করতে থাকি, 8 আর 7-এর যোগফল কত হচ্ছে? 15। তাহলে আমি রেখা বন্ধনীটাকে সরিয়ে দিয়ে এখানে আমি 15 লিখতে পারি কি পারি না? পারি। আর 9 মাইনাস 15 মানে কত? -4। এবার -4-এর পাশে দেখো ব্র্যাকেটের বাইরে আরেকটা মাইনাস আছে। আমরা জানি ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেটের বাইরের কি সম্পর্ক হয়? ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেটের বাইরের সম্পর্ক গুণ হয়। তাহলে এটা মাইনাস আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা প্লাস হয়ে এগুলো সব কেটে কত থাকবে? 4। 51 আর 4 কত? 51 আর 4 হচ্ছে 55 বা 55। এর আগে কি আছে? ভাগ চিহ্ন আছে। তাহলে ভাগ কার কার আছে? 252 ভাগ মানে বাই কত? 55। তাই তো? কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না তো?
55, 255, 51, 27। আচ্ছা একবার চেক করা যাক। 252, ঠিক আছে, ভাগ কত ছিল 51, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে ছিল 27, -9 -8 +7। এখানে রেখা বন্ধনী ছিল, ঠিক। তো চলো আমি রেখা বন্ধনীর কাজ বললাম 15, তাহলে এখানে 9 - 15 হতো। 9 - 15 মানে কত? 9 - 15 মানে এখানে আমরা এই যে গন্ডগোল করেছিলাম, এখানে আমরা 4 করেছিলাম, হ্যাঁ এটা মিস্টেক হয়ে গেছে আমাদের। 9 - 15 মানে কত? -6। তো -6 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে +6। 27 আর 6 কত? 33। 33 এর আগে কি আছে? আছে মাইনাস। তাহলে মাইনাসটা তো ব্র্যাকেটের বাইরে, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস অ্যাকচুয়ালি, তাই তো? ব্র্যাকেটটা এখানে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 51 মাইনাস কত দাঁড়াচ্ছে? 33। আর 51 - 33 মানে কত দাঁড়াচ্ছে? 8 হাতে থাকে 1 মানে 1 মানে 18 হচ্ছে তো। তাহলে 252 ভাগ 18। এবার 18 কে তুমি বাই করে দাও, 252/18। তো 18 কতবারে হচ্ছে 52 হবে বলো তো? 9 দিয়ে যদি কাটো, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 8 নং 72, 2 14, তো আরামসে কত বোঝা যাচ্ছে? 14। তো এটা আমাদের 14 অ্যান্সার হবে, ঠিক। এরপর দেখো কি বলেছে এই সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য। স্থানীয় মান মানে হচ্ছে, স্থানীয় মাতে ইংলিশ নামটা মনে রাখো প্লেস ভ্যালু, আর প্রকৃত মান এর মান ইংলিশ নাম হচ্ছে ফেজ ভ্যালু, FACE, ফেজ ভ্যালু, ঠিক আছে। এবার চলো আমরা দেখা যায় এই সংখ্যাটাতে যদি আমাদের বলে 9 এর স্থানীয় মান আর প্রকৃত মান, তো 9 আছে এখানে। 9 এর স্থানীয় মান বলতে কেমন করে বুঝবো? 9 কে আমরা লিখবো, আর 9 এর পরে সংখ্যা কি কি আছে? 8 আর 3, তো মানে দুটো সংখ্যা, আমরা দুটো জিরো বসিয়ে দেবো, এটা হয়ে যায় স্থানীয় মান। আর প্রকৃত মান কি বলেছে? প্রকৃত মান সবসময় মনে রাখবে, যার প্রকৃত মান বলবে সে নিজেই হয়, মানে 9 এর বলছে তো 9ই হচ্ছে প্রকৃত মান। তাহলে এটা হচ্ছে আমার স্থানীয় মান, এটা হচ্ছে আমার প্রকৃত মান। এদের আমাদের কি বলেছে? পার্থক্য মানে মাইনাস, তার মানে কত হবে? 891। এবার আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। ধরো 5 3 7 1 5 2, আমাকে বললো এখানে 7 এর স্থানীয় মান কত। তাহলে আমি 7 লিখবো, 7 এর পরে কটা সংখ্যা? 3টা, তো আমি 3টা জিরো বসিয়ে দেবো, এটা হচ্ছে স্থানীয় মান হবে, ঠিক আছে। চলো নেক্সট। এতকে 10 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? দেখলাম এর 11-র মাথায় কত আছে? 7 প্লাস 9। 11কে 11-র পাওয়ারে কত আছে সেটা আমার দেখার দরকার নেই। এদেরকে যদি আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি প্রথমে আগে 11কে ভাগ করব। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরে নাও এক্স প্লাস ওয়াই, একে যদি আমাকে 10 দিয়ে ভাগ করতে বলে, তো আমি আলাদা আলাদা করতে পারি কিনা? একবার এক্স কে 10 দিয়ে ভাগ, প্লাস একবার ওয়াই কে 10 দিয়ে ভাগ। তাহলে এখানে যেহেতু আমার 11-র মাথায় 7 প্লাস 9 কে ভাগ করতে বলেছে, তাহলে আমার টার্গেট 11-র মাথায় 7 কে আমি একবার 10 দিয়ে ভাগ করব, আর শুধু 9 কে একবার 10 দিয়ে ভাগ করব। 11-র মাথায় 7 কে যদি ভাগ করতে হয়, তাহলে পাওয়ারটাকে প্রথমে ভুলে যাও, মানে পাওয়ারের 7টাকে ভুলে যাও। তুমি আগে এটা বোঝো যে 10 দিয়ে যদি 11কে ভাগ করো, তাহলে অবশিষ্ট কত হবে? 1। আর 10 দিয়ে যদি 9 কে ভাগ করো, কোনো সংখ্যা দিয়ে, সবসময় মনে রাখবে কোনো সংখ্যা দিয়ে ওর থেকে ছোট সংখ্যাকে যদি ভাগ করা হয়, তাহলে অবশিষ্ট সবসময় ওটাই হয়। তাহলে এখানে তো 10 দিয়ে 9 কে ভাগ করলে 9ই অবশিষ্ট হবে, আর 10 দিয়ে যখন আমি 11কে ভাগ করছি তখন 1 অবশিষ্ট হচ্ছে। কিন্তু 1 আমরা এখনই বলতে পারবো না, কারণ 11-র মাথায় কত ছিল? পাওয়ারে কত ছিল? 7। আমরা 1-এর মাথায় 7 লিখবো। 1-এর মাথায় 7 মানে আমরা কি জানি? 1। আর 9 তো আছেই, তাহলে যোগফল কত দাঁড়াচ্ছে? 10। এবার আমরা সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করছিলাম? আমরা ভাগ করছিলাম 10 দিয়ে, আর আমাদের ভাগশেষ কত আসলো? 10। এবার কোন সংখ্যাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 কি ভাগশেষ আসতে পারে? যেমন আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম 10 দিয়ে তুমি 20 কে ভাগ করছো, তুমি না একবার দিলে, বললে 10 একে 10, অবশিষ্ট 10। এটা সম্ভব? নাকি তুমি এখানে বলবে আমি দুইবার দিয়ে দেবো, তাহলে 20 মিলে যাবে। তাহলে 10 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে যদি 10 অবশিষ্ট হয়, আলটিমেটলি এটাই বোঝাতে চাচ্ছে যে অবশিষ্ট কিছুই থাকবে না, কারণ 10 তো ভাগ চলে যাবে। তাহলে অবশিষ্ট কত হওয়া উচিত আমাদের? 0। চলো নেক্সট।
1 থেকে 500 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যারা 2, 3, 4, 5 দ্বারা বিভাজ্য হবে? মনে রাখবে এখানে তো অনেকগুলো সংখ্যা বলেছে 2, 3, 4, 5। আমাকে যদি একটা দিয়ে বলতো তাহলে কি করতাম? ধরো আমাকে বললো 2, 3, 4, 5 দিয়ে বলেনি, আমাকে শুধু বললো 3 দিয়ে। তাহলে আমি কি করতাম? 3 দিয়ে যেটা লাস্ট সংখ্যা 500 তাকে আমি ভাগ করে দিতাম। 3 দিয়ে 500 কে ভাগ করতাম, কত হতো? 3 একে 3, 2 শূন্য নামতো একটা, 3 6 18, আবার 2 শূন্য নামতো, 3 6 18। এই যে অবশিষ্ট 2 কিনা 2 কে নেব না, যেটা আমাদের ভাগফল, এটা আমাদের অ্যান্সার হতো। তাহলে যদি আমাকে বলতো যে 1 থেকে 500 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যারা 3 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের কি হতো? 166। কিন্তু আমাদের বলেছে 2, 3, 4, 5 দ্বারা। একের থেকে বেশি সংখ্যা দ্বারা যদি বিভাজ্য বলে তাহলে আমাদের টার্গেট হচ্ছে 2, 3, 4, 5 এদের দিয়ে বলেছে, তো এদের আমাদের লসাগু বার করতে হবে। তো এদের লসাগু কত? 2, 3, 4, 5 এদের যদি লসাগু তুমি বার করো, লসাগু বেরোবে কত? 60। তাহলে আমাদের আলটিমেটলি 60 দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমি 60 দিয়ে কি করব? যেটা লাস্টের সংখ্যা আছে কত? 500। 500 কে ভাগ করব, কত হবে? 6 7 42, 6 8 48, মানে 480। 20 অবশিষ্ট, অবশিষ্ট আমি নেব না বলেছি, ভাগফলটা নেব। তাহলে ভাগফল কত? 8। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 8টি। চলো নেক্সট। কত দ্বারা বিভাজ্য হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব আসে পরীক্ষায়। দেখো 2 এর মাথায় 71, তারপরে 2 এর মাথায় 72, তারপরে 2 এর মাথায় 73, আর 2 এর মাথায় 74 আছে তো। তো আমাদের টার্গেট এখানে মানে কি? 2 এর মাথায় 71 মানে কি বলতো? মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম করে কতবার আছে? এরকম করে 71 বার আছে। সেরকম ভাবে এখানে 72টা 2 আছে, এখানে 73টা। তাহলে সবার মধ্যে 71টা 2 কমন আছে কিনা? তাহলে আমি কি করব? 2 এর মাথায় 71 আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত বাজবে? 2 এর মাথা থেকে 71 তো চলে গেল, তাহলে 2 এর মাথায় কিছু বাজবে কি? তাহলে বাজবে 2 এর মাথায় 0। এখানে ছিল 2 এর মাথায় 72, চলে গেল 71, তাহলে থাকলো কত? 2 এর মাথায় 1। এখানে ছিল 2 এর মাথায় 73, চলে গেল 71, থাকলো কত? 2 এর মাথায় 2। আর এখানে থাকবে কত? 2 এর মাথায় 3, কারণ 74 থেকে 71 চলে গেলে 3। তাহলে এবার ভেতরেরটার আমি ক্যালকুলেশন করি। এবার অনেকের কাছে এটা হয়তো নতুন, যে কোনো কিছু টু দি পাওয়ার 0, 2 এর মাথায় 0 মানে কি? আবার আমি একটা এক্সাম্পল বলছি। x এর মাথায় 0 মানে 1, 5 এর মাথায় 0 মানে 1, 1 এর মাথায় 0 মানে 1। তোমরা এগুলো মনে রাখবা। তাহলে 2 এর মাথায় 0 মানে 1, প্লাস 2 এর মাথায় 1 মানে একটাই 2, 2 এর মাথায় 2 মানে দুটা 2 এর গুণ মানে 4, 2 এর মাথায় 3 মানে তিনটা 2 এর গুণ মানে 8। তাহলে দাঁড়াবে কত? এখানে গুণ চিহ্ন হয় জানো তো ব্র্যাকেটের শুরুতে, হ্যাঁ। তাহলে 8 আর 2 এ কত? 10, 10 আর 5 এ 15 থাকছে। এই অবধি বুঝেছো? এবার আমি একটা কথা বলছি, দেখো ভালো। আমি যদি বলি যে 5 কে তুমি কি 7 দিয়ে কাটাকাটি করতে পারবে, বা পুরোপুরি কি ভাগ করতে পারবে? পারবে না। কিন্তু বা 5 কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি বলি 5 এর সঙ্গে আমি এমন একটা সংখ্যা গুণ করব যেটা 7 দিয়ে কাটবে, যেমন ধরো 14, তাহলে এবার 5 আর 14 এই দুজনের গুণফল অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। সেরকম 3 দিয়ে যেমন 5 কে কাটাকাটি করা যায় না, বা ভাগ যায় না, পুরোপুরি ভাগ যায় না। কিন্তু আমি যদি 5 এর সঙ্গে এরকম সংখ্যা গুণ করি যেটা কিনা 3 দিয়ে ভাগ যায়, ধরো 6 বা 9 বা 18, যাই করি না কেন, তাহলে দেখবে এই গোটা গুণফলটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এটা বলতে চাচ্ছি যে 2 এর মাথায় এখানে 71, মানে 71টা 2 গুণ করা অসম্ভব। কিন্তু এর সঙ্গে গুণ আকারে কে আছে? 15। তাহলে 15 যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে 15-র সঙ্গে 2 এর মাথায় 71 যদি গুণ থাকে, তাহলে গোটাটা নিশ্চয়ই সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে অপশনগুলো দেখা যে 15 কে ভাগ যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি 9 দিয়েও ভাগ যাচ্ছে না, 10 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, 13 দিয়েও যাচ্ছে না। তাহলে আমি কি করব? আমি করব এবার 2 এর মাথায় 71, মানে 71টা 2। আমি কি লিখবো? আমি লিখবো 2 এর মাথায় 70, মানে 70টা 2। কিন্তু আমার তো ছিল কটা 2? 71টা। তাহলে আর একটা 2 আমি এক্সট্রা গুণ আকারে লিখলাম। আর 15 তো গুণ আকারে ছিলই। এবার 2 এর মাথায় 70 আছে, থাকুক। 2 আর 15 গুণ করলে কত হয়? 15 দুগুণ 30। এবার গুণ আকারে কে আছে? 30। এবার দেখো তো 30 কে কে ভাগ যায়? আমি দেখতে পাচ্ছি 30 কে ভাগ যায় 10 দিয়ে। তার মানে এই গোটা গুণফলটাও অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 10 দিয়ে ভাগ যাবে। চলো নেক্সট। এই অঙ্কটা
দেখো এই অঙ্কটা কেউ কিন্তু এরকম ভাবে না যে লসাগু করবো, হ্যাঁ, তাহলে গোটা অঙ্ক করতে তোমার 1 ঘন্টা সময় লেগে যাবে। তো আমাদের টার্গেট কি, এখানে কত আছে দেখো 15, তারপরে কত আছে 35। এই ধরনের অঙ্কগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এটাকে আমাকে কিভাবে করতে হবে। অঙ্ক অনুযায়ী তোমাকে টাইপটা এটা মনে রাখতে হবে, সলিউশনটা। 15 আছে, তোমার টার্গেট 15কে এমন সংখ্যায় ভাঙতে হবে। ধরো 15কে আমি এ আর বি তে ভাঙলাম, এ ইন্টু বি, সাপোজ আমি বলছি এ আর বি তে ভাঙলাম। তাহলে আমার পরের সংখ্যাটা যেটা 35 আছে, ওকে আমাকে কিভাবে ভাঙতে হবে জানো? ভাঙতে হবে বি প্লাস সি। 63কে কেমন করে ভাঙতে হবে জানো? সি ইন্টু ডি। 99কে কেমন ভাঙতে হবে জানো? ডি ইন্টু ই। তার মানে কি বুঝতে পারছো? আমি বলতে চাচ্ছি যখন 15কে ভাঙলাম তখন যেটা লাস্ট সংখ্যা হলো, 35কে যখন ভাঙবো তখন সেটা যেটা ফার্স্ট সংখ্যা হয়। 35কে যখন আমি ভাঙলাম তখন যেটা লাস্ট সংখ্যা হলো, 63কে যখন আমি ভাঙবো সেটা যাতে ফার্স্ট সংখ্যা হয়। এটা ফার্স্ট কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন, এই এ আর বি যে ভাঙলাম, এদের যেটা গ্যাপ, বি আর সি কে যে ভাঙলাম, এদের গ্যাপ সেম। এই গ্যাপগুলো সমান হতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। চলো এবার দেখা যাক কিভাবে ভাঙা যায়। 1/15কে যদি আমি ভাঙি 1/3 × 5 ভাঙতে পারি। তারপরে কত আছে প্লাস 1/35, 1/35কে আমি কি ভাঙতে পারি 5 × 7। তুমি খেয়াল করে দেখো, এর শেষে কত ছিল 5, এর শুরুতে কিন্তু 5 দিয়ে আমি শুরু করেছি, এটাই নিয়ম। প্লাস তারপরে কত আছে 63, এর শেষ কত ছিল 7, তাহলে 63 শুরুতে 7, তারপরে কত হবে 9। ঠিক এইভাবে আমি চলতে থাকবো। 99কে কত করব 9 × 11, প্লাস 143কে আমি কত করব 11 × 13। এবার আমি কি বলেছিলাম, এর শেষ এর শুরু ঠিক আছে। আর একটা কথা বলেছিলাম যে গ্যাপিং সেম হবে। এদের গ্যাপিং কত 2, এদের গ্যাপিং কত 2, এদের গ্যাপিং কত 2, সবার গ্যাপিং সেম 2। এবার তোমার টার্গেট কি, 1/গ্যাপ, 1/গ্যাপ মানে 2 লিখলে। আর ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট টার্মটা কত আছে 1/3, লেখো 1/3, মাইনাস লাস্ট টার্মটা কত আছে 1/13, মানে 1/13। তুমি করে দাও, এবার কত হবে 1/2 ইন্টু, এই লসাগুটা না কেউ লসাগু করে করবে না, কোনাকুনি করবে, কোনাকুনি গুণ। কেমন করে দেখো, 13 আর 1-এর গুণ কত হয় 13 × 13, রাখো মাথায়। 3 আর 1-এর গুণ কত হয় 3 × 3, মাঝখানে কি চিহ্ন ছিল মাইনাস। তাহলে 13 - 3 মানে কত 10, 10 বাই এদের গুণফল মানে কত 13 আর 3-এর গুণ মানে 39। এবার এই 2 দিয়ে আমি কাটবো, কত থাকবে 5। তাহলে আমাদের অ্যান্সার হবে 5/39। কোথায় আছে ওটা 5/39, 1 নম্বর অপশন। চলো নেক্সট। যদি এত হয় তবে ঠিক আছে, এই অঙ্কও খুব আসে। দেখো ভালো করে, এখানে তোমাকে দেওয়া আছে যে 40.96, এদের রুট ওভারের মান কত দেওয়া আছে আমার 64। এবার তুমি যদি ভালো করে খেয়াল করো, যদি আমি এই পয়েন্টটাকে না ভাবি, তাহলে আলটিমেট সংখ্যাটা কত 40.96। এখানেও পয়েন্টটা যদি না ভাবি 40.96, এখানেও দেখো পয়েন্ট আর জিরো যদি না ভাবি আগের জিরো গুলো 40.96, এখানেও যদি তাই ভাবি 40.96, তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত আছে 40.96। আর 40.96 এর মান আমাদের কত দেওয়া আছে 64, তাহলে এর মান আমি প্রত্যেকের মান 64 লিখে দেবো। 64, 64, 64, আর এখানে 64। এখানকার এই যে পয়েন্টটা না হবে না, এটা এই পয়েন্টটা হবে না, এই পয়েন্টটা কাটা। তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি কি হবে যে √4096 অনলি, পয়েন্ট নেই, এর রুট ওভারের মান হচ্ছে 64। যদি হয় অঙ্কটা এরকম 40.96 প্লাস এটা 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 সেম, খালি এই জায়গাটা চেঞ্জেস আছে। তাহলে এবার তুমি দেখো √4096 এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত 64, আর এদের মধ্যে সবার মধ্যে 4096 আছে, তাহলে সবাইকে 64 লিখে দিলাম। এবার আমার টার্গেট কি পয়েন্টের হিসাব করা। আমি দেখতে পাচ্ছি বর্গমূলের ভেতরে পয়েন্ট এখানে কয় ঘর আগে আছে 2 ঘর, তাহলে অ্যান্সার আমার কয় ঘর হওয়া উচিত 1 ঘর। এখানে পয়েন্ট কয় ঘর আছে 2 2 4 ঘর, তাহলে অ্যান্সারে কয় ঘর হওয়া উচিত 2 ঘর। এখানে কত আছে 4 5 6, তাহলে অ্যান্সারে কয় ঘর 3 ঘর, কিন্তু এখানে আছে 2 ঘর, তাহলে 3 ঘর বানানোর জন্য একটা জিরো আর পয়েন্ট আগে দিয়ে দাও। এখানে কত আছে 4 5 6 7 8 ঘর, তাহলে অ্যান্সারে কত 4 ঘর, আছে 2 ঘর, তাহলে আরো দুটা জিরো দিয়ে আমাকে 4 ঘর বানাতে হবে, এখানে পয়েন্ট। এবার তুমি এদের যোগ করে দাও। কেমন করে যোগ করবা, 6.4 কে আমি 6.400 দিতে পারি কিনা। তারপরে কত আছে 0.6400 দিয়ে দাও, তারপরে 0.0640 দিয়ে দাও, তারপরে কত আছে
0.0064 দিয়ে দাও। এবার এদের যোগ করে দাও। কত হবে? 4, 10-এর 0 হাই থাকে 1, 11-র 1 হাই থাকে 1, 11-র 1 হাই থাকে 1, 7। তার মানে 7.1104। তাহলে 7.11। তো এত ডিজিট অব্দি দেওয়া নেই, তো 7 পয়েন্ট যেহেতু 112 ডিজিট আছে, তুমি এটাকে অ্যান্সার করবে। ব্যাস এইটুকুনি আজকে থাকুক।